উপসর্গ না থাকলেও ঐশী খানের করোনা পজিটিভ, নেগেটিভ রিপোর্ট ছিল ভুল, অধিদপ্তরের স্বীকারোক্তি। স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর, বললেন অন্যায় করে পার পাবে না কেউ। ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিল পুলিশ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শাহজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা পজিটিভ, কিন্তু ভুলে নেগেটিভ রিপোর্ট দেয়া হয়েছিল। এটা স্বীকার করলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন। তাদের দাবি এটি ডেটা এন্ট্রি অপারেটরের ভুল, দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার কোনো উপসর্গ নেই, হাতে নেগেটিভ রিপোর্টও আছে। সে নিয়েই রোববার লন্ডন যাচ্ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে। কিন্তু অনলাইন ডেটায় করোনা পজিটিভ থাকায় ঐশী খানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়। এই হয়রানির অভিযোগ নিয়ে রোববার স্বাস্থ্য অধিদপ্তরে যান শাহজাহান খান। কথা বলেন অধিদপ্তরের নতুন মহাপরিচালকের সঙ্গে। পরে মেয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেন। দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমি বলছি যে এটা ইমিডিয়েট, এই ব্যাপারে আপনাদেরই এই ব্যাপারে কথা বলতে হবে, অন্যথায় আমি আইন পর্যন্ত এটা নিয়ে গড়াবো। কারণ যে সম্মানটা আমার ক্ষুণ্ণ হয়েছে সেই সম্মান তো তারা ফিরিয়ে দিতে পারবে না। এবং ওনারা বলছেন আমি তদন্ত চেয়ে দায়ী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি এবং এই পরিস্থিতি উত্তরণের জন্য বলেছি। ভবিষ্যতে যাতে এগুলো না ঘটে সেটা নিশ্চিত করার জন্য বলেছি। ভুলের কারণ খুঁজতে কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক জানান কারো দায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা লুকানোর কিছু নেই, আমরা জানাবো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমরা বলবো, আর যদি এটা মেশিনারিজ ভুল হয়ে থাকে তাহলে পরে সেটাও আপনাদেরকে বলবো। আর কেউ ব্যক্তিগতভাবে যদি এটার সাথে জড়িত হয়ে থাকে অবশ্যই আমি একদম জোর দিয়ে বলছি, কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো কিছু একটা হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই এটার একটা সুষ্ঠু সমাধান হবে। ঐশী খানের করোনা পরীক্ষা করা হয়েছে আগারগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরিতে। বিষয়টিকে হিউম্যান এরর বলছে প্রতিষ্ঠানের পরিচালক। এটা হচ্ছে আমাদের হিউম্যান এরর, যারা ডাটা এন্ট্রি করেন, আমাদের টপশিটগুলি বের করেন, তাদের এন্ডে এই ভুলটা হয়েছে। রেজাল্টের জায়গায় পজিটিভ আসার কথা ছিল, পজিটিভ না এসে নেগেটিভ এসেছে। কম্পিউটার অপারেটরের ভুলেই ভুল রিপোর্ট পেয়েছেন ঐশী খান। অভিযুক্ত ব্যক্তি ন্যাশনাল ল্যাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে তিনি অভিযোগ করেন, হুঁশিয়ারি জানান স্বাস্থ্য খাতে কেউ অন্যায় করে পার পাবেন না। করোনার প্রভাবে সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য খাতের বেহাল দশা উঠে আসে সবার সামনে। এরই মধ্যে পরিবর্তিত হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএমএইচডির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট অনেকেই, যার পুরো দায়ভার এসেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ওপর। সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সেবা বিভাগের সংশ্লিষ্ট ৮টি বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য খাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই হস্তক্ষেপ কমানো গেলে আরও স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে বলেও জানান তিনি। আমাদের স্বাস্থ্য খাতে বাইরের ইন্টারফারেন্স, বাইরের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এটা কমাতে হবে। এটা কমাতে হলে আমরা আরও ভালোভাবে স্বাধীনভাবে আমরা কাজ করতে পারবো এবং যোগ্য লোকের যোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, যেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, তাহলে পরে আমরা কাজ আরও ভালো করব। জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে কোনো অনিয়ম হয় কিনা তা দেখতে একটি টাস্কফোর্স গঠন করে দেওয়া হয়েছে। এখন যেখানেই অন্যায় হবে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ঢেলে সাজিয়ে সব কিছু করতে চাচ্ছি, অনেকে এ কথাটাও শুনি, কি ঢালবেন, ঢালার জন্য বস্তুটা আনবেন কোত্থেকে? সব তো দেশের লোক, এই দেশের লোক দিয়েই কাজ করতে হবে।
সঠিক নিয়ম সিস্টেমটা যদি আমরা পালন করি, অপরের জন্য না নিজের জন্য, তাহলে পরে ইনশাল্লাহ শুদ্ধি অভিযান অবশ্যই হবে। স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য খাতের সমালোচনার পাশাপাশি ভালো অর্জনগুলো প্রচার করতে হবে। দেশের মানুষ আস্থা হারিয়ে বিদেশে স্বাস্থ্যসেবার প্রতি যেন ঝুঁকে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী সামলে পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি স্বাস্থ্য বিভাগে যে বদলি করা হয়েছে তা নিয়মিত প্রক্রিয়ার অংশ। দেশে করোনা সংক্রমণের পর স্বাস্থ্য অধিদপ্তরের ভূমিকা নিয়ে তৈরি হয় সমালোচনা। একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে ২১ জুলাই পদত্যাগ করেন সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। তার জায়গায় যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব নেওয়ার পরদিনই সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে আসেন নতুন মহাপরিচালক। তিনি জানান, এ মুহূর্তে মহামারী সামলানোই বড় চ্যালেঞ্জ। আমার প্রায়োরিটি প্রথমেই হচ্ছে গিয়ে মহামারীকে সামাল দেয়া। আগে তো বাঁচি, না বাঁচলে আর এটা দিয়ে আমি কি করব? আগে বাঁচি, বাঁচলে পরে সে অন্য কিছু। বাঁচার ব্যবস্থা আগে করতে হবে। খুরশিদ আলম আরও বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যারা এই স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা করে আমার দেশের বাইরে, ঠিক আছে, তারা সেই সুযোগটা নেবেন। আপনারা জানেন একসময় এই দেশে কিডনি ট্রান্সপ্লান্ট হতো, ঠিক আছে, কিন্তু এই সমস্ত কারণে প্রেস মিডিয়া যাই বলেন না কেন, কিডনি ট্রান্সপ্লান্টটা বন্ধ হয়ে গেছে। কিডনি ট্রান্সপ্লান্টটা বন্ধ হওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কারা হলো? দেশের সমস্ত লোক হলো। লাভবান কারা হলো? যেই সমস্ত দেশ এইটা ব্যবসা করছে। অধ্যাপক খুরশিদ বলেন, দেশের প্রায় অর্ধেক জেলা বন্যা কবলিত। কিভাবে বানভাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় তাও ভেবে দেখা হচ্ছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলবার জন্য রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। স্বাগত ইফতেখারুজ্জামান। স্বাস্থ্যমন্ত্রীর আজকের যে বক্তব্য সেটার কথা যদি ধরেন যে বাইরের প্রভাব আছে, এটি যদি তিনি উপলব্ধি করতে পারেন তাহলে ব্যবস্থা নেওয়ার জন্য মহামারী শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা কতটুকু যুক্তি? না, এই যে মাননীয় মন্ত্রীর কথার মধ্যে এক ধরনের সরলতার প্রতিফলন আমি বলবো, এবং বাস্তবতার প্রতিফলনই। কারণ তিনি যেটা বলেছেন বাইরের প্রভাব বা চাপ আছে ইত্যাদি, যদি তাই হয় সেটা তুলনামূলকভাবে কোথায় কম কোথায় বেশি সেটা ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মাননীয় মন্ত্রী হিসাবে এবং তার আগে জনপ্রতিনিধি হিসাবে যে শপথটা নিয়েছিলেন সেটা তো তার জন্য সবচেয়ে বড় চাপ। যে শপথটা হচ্ছে সংবিধান সমুন্নত রাখা এবং জনস্বার্থ পরিপন্থী সকল কাজ থেকে বিরত থাকা, এবং তার উপরে আছে, তার সাথে আছে নৈতিকতা, তার শুদ্ধাচারের বিষয়গুলো অঙ্গীকার। তো কাজেই এই বাইরের চাপের নাম দোহাই দিয়ে বাইরের চাপের যুক্তি দেখিয়ে যদি আমরা মনে করি যে না, এটা দুর্নীতিটাকে একটা স্বাভাবিক একটা চিত্র, তাহলে কিন্তু খুব অন্যায় হবে, খুব এটা আমি মনে করি দুর্বলতার বহিঃপ্রকাশ হবে। এই ধরনের যুক্তি যদি তার পিছনে যদি উদ্দেশ্য থাকে যে না, এটা একটা বাস্তবতা, সেটাকে মেনে নিতে হবে এবং তার মধ্যেই আমরা এটাকে আত্মসমর্পণ করব, তাহলে কিন্তু ঠিক মানে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়াই হবে। তবে আমি সেটা আশা করব না। আশা করবো যে তিনি পরবর্তীতে তার বক্তব্যে যেটা বলেছেন যে অনিয়ম যারাই করুক তাদেরকে ছাড় দেওয়া হবে না, সেটাই যদি হয়। টাস্কফোর্সের কথা বলা হচ্ছে, টাস্কফোর্সের ম্যান্ডেটটা কি, সুনির্দিষ্ট রূপরেখাটা কি, তারা কি করবেন, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে, মানে পরিচয় অবস্থান সেখানে কোনো প্রাধান্য পাবে কিনা, এই ধরনের বিষয়গুলো কি আসলে সুনিশ্চিত করা হয়েছে কিনা, এই সম্পর্কে যদি আরো ভালো করে জনগণকে জানানো যায় তাহলে কিন্তু বিষয়গুলো আরেকটু পরিষ্কার হবে। আমরা একজন প্রাক্তন যিনি মহাপরিচালক পদত্যাগ করতে বাধ্য হলেন ইত্যাদি শুনলাম। এর মধ্যে নতুন মহাপরিচালক আসছেন, ভালো কথা বলছেন তিনি, কিন্তু প্রাক্তন মহাপরিচালকের পদত্যাগ কি যথেষ্ট? এর আগে এর মধ্যে আরো কিছু রদবদল হয়েছে, বদলি করা হয়েছে, সেটা কি যথেষ্ট? না এখানে যারা সম্পৃক্ত থেকে যাদের ছত্রছায়া, যাদের সুযোগ করে দেওয়ার কারণে এই ব্যাপক আলোচিত ঘটনাগুলি ঘটেছে, সেটা রিজেন্ট হোক, জেকেজি হোক, N95 মাস্কে হোক, তারা কি এই ধরনের শুধু একটা বদলির পরে সমস্ত কিছু স্থিমিত হয়ে যাবে, সব ভুলে যাবে দেশবাসী? সেটা তো ভাবা উচিত নয়।
অবশ্যই ডক্টর ইফতেখারুজ্জামান, এবং আমরা যদি দেখি যে রিজেন্ট কিংবা জেকেজির যে ঘটনাগুলি আছে, এটার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমরা দেখছি যে অসংখ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বেসরকারি পর্যায়ে আছে, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার, যেগুলি গড়ে উঠেছে কোনো ধরনের প্রপার ডকুমেন্টেশন ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া। সেগুলির বিরুদ্ধেও কিন্তু খুব বেশি ব্যবস্থা নিতে আমরা দেখছি না। অবশ্যই অবশ্যই, তবে যেহেতু যেগুলো আলোচিত সেগুলো সম্পর্কে বলা হয় এই কারণে, যেগুলো আলোচিত এবং বড় ধরনের বলবো যে এক ধরনের দেশবাসীকে অভূতপূর্বভাবে উৎকণ্ঠিত করেছে এবং আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। যেটি একজন আমাদের নতুন মহাপরিচালক বললেন যে গণমাধ্যমের তথ্য প্রচারের কারণে আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশনের কাজটা হারিয়েছি বিদেশের কাছে। এটার তো কোনো কথা হলো না। ঝড়ের সময় কি মানে আমি চোখ বন্ধ করে রাখলে ঝড় ফেরানো যায়? সেটা তো কোনো যৌক্তিকতা হলো না। আমার তো যেটা বাস্তবতা সেটাকে আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে, তুলে ধরতে হবে। তাহলেই কিন্তু আমার সৎ সাহস দৃঢ়তা আছে যে আমি যে কোনো প্রতিকূলতার মোকাবেলা করতে পারি। সেই অবস্থানটাই তো আমি আশা করবো যে আমাদের সরকারের দায়িত্বপূর্ণ অবস্থানে যারা আছেন তাদের মধ্যে থাকবে। এবং আপনি যেটা বলছেন, বেসরকারি পর্যায়ে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে যাদের অনিয়ম, অস্বচ্ছতা, সেবা পর্যায়ে হয়রানি, প্রতারণা, জালিয়াতিদের ঘটনা ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। আগেও ছিল, কিন্তু এই দুর্যোগের প্রেক্ষিতে আরো বেশি বিস্তার ঘটেছে। আজকে একটি সংবাদ আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে, এর সাথে এটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেই সম্ভবত প্রচার হয়েছে বা হবে। সেটি হচ্ছে যে একটি প্রতিষ্ঠান যার কোনো অস্তিত্ব নাই, তাকে কয়েক কোটি টাকার একটা কার্যাদেশ দেওয়া হয়েছে। তার কোনো ঠিকানা যেটা দেওয়া হয়েছে সেখানে কোথায় এই নামে কোনো প্রতিষ্ঠানই নাই। তো এটাই যদি হয় তাহলে এটা কেমন করে হতে পারে? যদি আমার যারা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে জড়িত, যারা এই কার্যাদেশটা দেয়, তারা যদি যোগসাজশ না করেন তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? কাজে এটি শুধুমাত্র তথ্য প্রকাশ হলে যে ঝুঁকি সৃষ্টি হবে এই ধরনের মন্তব্যের কিন্তু কোনো আমি যুক্তিগত দেখি না, বরং এটি দুর্নীতি সহায়ক মন্তব্য বলে আমি মনে করি। আপনি পারেন তো তথ্য প্রকাশের উপর ভিত্তি করে পদক্ষেপ গ্রহণ করুন, তথ্য প্রকাশকে বন্ধ করবেন না, তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ করবেন না, পারলে দুর্নীতি নিয়ন্ত্রণ করুন। অবশ্যই এই বিষয়গুলিও সামনে দেখতে হবে, কারণ কোন তথ্যের জন্য, কারণ তথ্য প্রকাশের জন্যই আমরা দেখি অনেক সময়ই অপরাধিতা সামনে আসে, সেটা যে কোনো ক্ষেত্রেই আমরা দেখি। কিন্তু একই সঙ্গে আমরা দেখি যে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গড়িমসি, ধরেন এই যে অসংখ্য যে হাসপাতাল এবং ক্লিনিকের রিনিউয়াল করা হয়নি বা অনুমোদন নেওয়া হয়নি, সেটি নিয়েও এক এক সময় বলা হয় যে তাদের যথেষ্ট লোকবল নেই। কিন্তু লোকবল থাকার চাইতে জরুরি যে উদাহরণ যদি সৃষ্টি করা যায় তাহলে অন্যরা এইভাবে অপারেশন চালাতে পারবেন না। কিন্তু সেই উদাহরণটা তৈরি হচ্ছে না যে সরকার বা দায়িত্বশীলরা ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে। এক্স্যাক্টলি, মানে ওই কথাটাই তো আসলে যে যখন যে কোনো অপরাধ যখন প্রশ্রয় পায়, অপরাধী যখন সুরক্ষা পায়, অপরাধীকে যখন বিচারহীনতার মধ্যে উপভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হয়, তখন তো সেই অপরাধ বৃদ্ধি পাবে। একজন অপরাধীকে সুরক্ষা দিলে, সুযোগ করে দিলে আরো অপরাধী তার অপরাধে জড়িয়ে পড়বে। এটা খুবই স্বাভাবিক। এবং যাকে সুরক্ষা দেওয়া হলো তিনি আরো বিকশিত হবেন, যেটা আমরা যে আলোচিত ঘটনাগুলোর মধ্যে দেখছি। কাজে এখানে মূল কথাটি তো এমন কোনো দুর্নীতি নিয়ন্ত্রণে কোনো নতুন করে একটা ম্যাজিক বুলেট বা একটা রকেট সায়েন্স আবিষ্কার করতে হবে সেটা কিন্তু নয়। যারা অপরাধ করেন, যারা অনিয়মের সাথে জড়িত, যারা অনিয়মকে সুরক্ষা দেন, তাদের সবাইকে পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে সবাইকে বিচার আয়তায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনি 5টা শত দরকার নেই, আলোচিত 5-10টা ক্ষেত্রে যদি দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আস্তে আস্তে দুর্নীতিকে কার্যকরভাবে কমতে দেখবে। কিন্তু সেটা তো কোনো দৃষ্টান্ত আমরা দেখি না। শুধু আমরা বড় বড় মানে বক্তব্য শুনি, বক্তৃতা শুনি, অনেক ধরনের অঙ্গীকার শুনি, কিন্তু সেটা যারা বাস্তবায়ন করবেন তারাই কিন্তু এটার সাথে সহায়ক, তারাই কিন্তু এই দুর্নীতির ফলে লাভবান হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী 2 বছর যাবৎ শূন্য সহনশীলতার কথা বলছেন। এবার কোভিড সংকটের প্রেক্ষিতে শুরুতেই বলেছেন কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না। অথচ এটার দায়িত্ব, এই যে অঙ্গীকারগুলো, এগুলো বাস্তবায়নের দায়িত্ব যাদের উপরে, তাদের একাংশ যদি এটা সহায়ক না হতো তাহলে কিন্তু আমরা এই অবস্থা দেখতাম না। আজকে বাংলাদেশের দরজা বিদেশিরা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য দরজা, যে কারণে এরকম জাতীয় সংকটটাকে এটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা নিয়ে যেতে বাধ্য হচ্ছি। এটা তো এখন ঘুরে না দাঁড়ালে, যেটা বলা হচ্ছে ঢেলে সাজানো নতুন করে বোঝানোর তো দরকার নাই।
ইফতেখারুজ্জামান, আমরাও একমত যে ঢেলে সাজানো মানে শুধু পরিবর্তন না, যদি কেউ দায়ী হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা, সেই প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। করোনা মোকাবেলায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা নিয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ইউথ ক্যাপিটাল 2020-এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। করোনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে 2008-9 সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। শুরু হলো দুদিনব্যাপী ঢাকা ইউথ ক্যাপিটাল 2020-এর ভার্চুয়াল সম্মেলন। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে এবছর ওআইসি যুব রাজধানীর স্বীকৃতি পেয়েছে ঢাকা। Dhaka OIC Youth Capital brings the opportunity for the youth all over the world. আয়োজনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তারুণ্য, প্রাণচাঞ্চল্য এবং প্রাণশক্তির প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু জন্মশতবর্ষে তরুণদের উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নেয় ওআইসিকে ধন্যবাদ জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব remains an icon for youth. বঙ্গবন্ধু সবসময় অদম্য যুব সমাজের শক্তি নিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর, উন্নত বাংলাদেশ গঠনে সচেষ্ট ছিলেন। তার ছাত্রজীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হতে পারে। তিনি একজন ক্রীড়াবিদ, অনুগত ছাত্র এবং একই সাথে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। Life could be an ideal life for future generations. কোভিড-19 মহামারীর সময় এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে যুবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরিরও তাগিদ দেন তিনি। এ সময় করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ সরকারের $121 কোটি প্যাকেজ ঘোষণার কথা জানান প্রধানমন্ত্রী। Signs and signals are clear that লক্ষণ ও সংকেত দেখে এটি পরিষ্কার যে 2008-9 সালের অর্থনৈতিক সংকটের চেয়েও বড় সংকট আসতে পারে। তবে নেটওয়ার্কযুক্ত অর্থায়ন এবং সম্পদ তৈরির নতুন উপায়ও খুলছে। এক্ষেত্রে যুবকদের তাদের ভবিষ্যৎ নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরকার যে মানবিক সহায়তা দিচ্ছে সে বিষয়টিও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বিশ্বের অন্যতম নিপীড়িত এই জনগোষ্ঠীর প্রতি উদার সহায়তা দেয়ায় আমরা ওআইসি এবং এর সব সদস্য দেশকে ধন্যবাদ জানাই। মিয়ানমারের ক্রমাগত অস্বীকৃতি সত্ত্বেও আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করার চেষ্টা করছি। ঢাকা ইউথ ক্যাপিটালে ভার্চুয়ালি যোগ দেন ওআইসি মহাসচিব, কাতার ও আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী এবং ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরামের প্রেসিডেন্ট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে নতুন 2775 জন রোগী। আর সুস্থ হয়েছেন 1808 জন। সোমবার নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,859টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,772 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 21.56%। দেশে এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 2,26,225 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,772 জন এবং 24 ঘন্টা শনাক্তের হার 21.56%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 2,26,225 জন। এ পর্যন্ত শনাক্তের হার 20.12%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 26 জন পুরুষ ও 11 জন নারী। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 2,965 জনে। আরও 1,801 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,25,683 জন। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 বছর 7 জন, 51 থেকে 60 বয়সের 7 জন, 61 থেকে 70 বছরের 12 জন, 71 থেকে 80 বছরের 8 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। করোনা উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ, তাই বিমানবন্দর, পুলিশ সদর দপ্তর, দূতাবাস এবং সব উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলছেন, বড় ধরনের হামলার সক্ষমতাই নেই জঙ্গিদের। হলি আর্টিজান হামলার পরপরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করে জঙ্গিরা। এরপর থেকেই বিভিন্ন উৎসবে জঙ্গি বিরোধী তৎপরতায় সক্রিয় থাকে আইনশৃঙ্খলা বাহিনী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার জঙ্গি হামলার আশঙ্কা করে বাহিনীকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। ঈদে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব ইউনিটকে এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। অতীতে উৎসব কেন্দ্রিক হামলার ঘটনা ঘটেছে, এটি আমাদের অভিজ্ঞতা রয়েছে। এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ পুলিশ তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এবং এর অংশ হিসেবে সবসময় জাতীয় গুরুত্বপূর্ণ উৎসব এবং অনুষ্ঠানের আগে সকল ইউনিটকে, সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে এবং বাড়তি সতর্কতার জন্য পরামর্শ দেয়, নির্দেশনা দেয়, এবং এবারও আমরা সেটি করেছি ঈদকে সামনে রেখে। এদিকে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলছেন, জঙ্গিদের নেটওয়ার্ক আগের যে কোনো সময়ের চেয়ে অনেক দুর্বল, তবে ঈদকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। যদিও আমরা মনে করি যে বড় ধরনের কোনো হামলার বা নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে নাই, তবু যাতে ছোটোখাটো ঘটনাও না ঘটে সেই কারণেই আমরা যারা কাজ করি, আমরা তার পুলিশের অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ গোয়েন্দা সংস্থা সহ সবাই সতর্ক অবস্থায় আছে এবং থাকতে হবে। 19 জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দেয় পুলিশ সদর দপ্তর। এর পরপরই 25 জুলাই রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় পাওয়া যায় বোমা সদৃশ্য বস্তু। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কি ধরনের হামলার কথা চিন্তা করা হচ্ছে এবং সতর্কতাটা কিভাবে অবলম্বন করা হবে? মাসুদুর রহমান, আবারও জানতে চাচ্ছি যে সতর্কতার কথা বলা হচ্ছে সেই সতর্কতা কি ধরনের নিতে হবে এবং একই সঙ্গে কি ধরনের হামলার তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে আছে? আসলে আমরা যখনই দেখি যে বিভিন্ন ধরনের উৎসব চলে আসে, তখনই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে এরকম সতর্কতা নেওয়া হয়। গুলশান জঙ্গি হামলার পর থেকেই আমরা দেখেছি এটি একটি রুটিন ওয়ার্ক যেটি বলা হয়, সেই রুটিন ওয়ার্ক হিসেবেই তারা বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বা বড় বড় ধর্মীয় অনুষ্ঠান যখন আসে তখন সেই সকল ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে যে সকল জায়গাগুলোতে মানুষের সমাগম হতে পারে সেই জায়গাগুলোতে তারা নিরাপত্তা জোরদার করে। তবে এইবার যে চিঠিতে ইস্যু করা হয়েছে সেই চিঠিতে বেশ কিছু বিষয়ে ইঙ্গিত করা হয়েছে, যেখানে সেই চিঠি দেখে বোঝা যায় যে হয়তো কোনো সংগঠন কোনো হামলার পরিকল্পনা করছে। তো আমরা কিন্তু এরকম তথ্য কিন্তু এর আগেও পেয়েছি। গুলশান জঙ্গি হামলার এই মাসেই কিন্তু হামলাটি হয়েছিল, তো যে কারণে এই মাসটিকেই কিন্তু সবসময়ই পুলিশের পক্ষ থেকে একটু বাড়তি নিরাপত্তায় রাখা হয় এবং এই মাসেই তারা এই চিঠিটিও ইস্যু করা হয়েছে। এবং এখন পর্যন্ত পুলিশের যারা রয়েছেন, বিশেষ করে অ্যান্টি টেরোরিজম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট, এরাই কিন্তু জঙ্গিদের বিষয়ে কাজ করে। তাদের সাথে তাদের প্রধান যারা আছে বা যারা অপারেশন বা তদন্ত কাজগুলো করে থাকে তাদের সাথে কথা বলে যেটি জানা গেছে যে অনলাইন ভিত্তিক বেশ কিছু সংগঠন এই করোনাকালীন সময়ে, যেহেতু অনেক লোকজন অনেক বেশি সময় ধরে বাসায় অবস্থান করেছে, অনলাইনে বেশি সময় কাটিয়েছে, যে কারণে অনলাইনে নানা ধরনের তথ্য দিয়ে মানুষকে একটু ধর্মভীরু করে রাখা, বা যেহেতু অনেকদিন ধরে বাসায় থাকার কারণে মানুষ একটু ধর্মভীরু হয়ে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা অনলাইন ভিত্তিক। মাসুদুর রহমান, এমনিতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন যাবৎ পুলিশের ওপরে হামলার কিছু ঘটনা ঘটেছে, এছাড়া বড় ধরনের কোনো ঘটনা নেই। আর আরেকটা হচ্ছে যে অবশ্যই যে কোনো বড় অনুষ্ঠান বাংলাদেশের পুলিশ সবসময়ই তৎপর আছে, কিন্তু বড় ইভেন্টগুলিকে সামনে রেখে বাড়তি সতর্কতা নেওয়া হয়। ফলে একটা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে সতর্কতা, অথবা যে ইভেন্ট সামনে আছে সেই জন্য সতর্কতা। এটার কি কোনো নির্দিষ্ট করা যাচ্ছে যে এই সতর্কতাটা কি কারণে?
চিঠিতে কিন্তু সেটি নির্দিষ্ট করেই দিয়েছে এবং আমরা যেরকমটি বলি অন্যান্য সময় যে চিঠিগুলো দেওয়া হয় সেগুলোতে কিন্তু এরকম নির্দিষ্ট করে বলা হয় না যে কখন হামলা করা হবে, কিভাবে হামলা করা হবে, এই বিষয়গুলো কিন্তু চিঠিতে ছিল। যে কারণে কিন্তু আমরা যারা সেই চিঠিটি পেয়েছি তাদের মনেও একটু সন্দেহ জেগেছিল জন্যই বিভিন্ন ইউনিটের সাথে কথা বলা, এবং তারা যেটি বলেছে যে এটি তাদের আসলে রুটিন ওয়ার্ক এবং তারা চেষ্টা করে যে সকল সংগঠনগুলো অনলাইন ভিত্তিক স্বল্প সময়ের জন্য মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে তারা হয়তো বা এরকম একটি পরিকল্পনা করে থাকতে পারে, কিন্তু তাদের যেহেতু সক্ষমতা নেই, আইন শৃঙ্খলা বাহিনী এই কয়েক বছরে অনেক বেশি সক্ষমতা অর্জন করে ফেলেছে এবং যারা আসলে মাস্টার মাইন্ড বা জঙ্গিদের শীর্ষ পর্যায়ের নেতা ছিল তাদের যেহেতু তারা গ্রেপ্তার করে ফেলেছে এবং অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে মারা গিয়েছেন, সে কারণে তাদের সক্ষমতা আসলে সেই ধরনের নেই। গুলশান হামলা, জঙ্গি হামলার মতো একটি বড় হামলা করার সক্ষমতা তাদের নেই, যে কারণে পুলিশের পক্ষ থেকে বলছে তারা ছোটোখাটো এরকম পরিকল্পনা করবে। এবং আরেকটি বিষয় যেটি বললেন যে আপনি পুলিশের উপর কেন হামলা হচ্ছে, আপনি জেনে থাকবেন যে জঙ্গিরা যখন একেবারেই তাদের সক্ষমতা অর্জন করে গুলশানে হামলা করেছিল, এরপরও বিভিন্ন জায়গায় কিছু বড় বড় হামলা কিন্তু হয়েছে, অপারেশন করার অবস্থাতেও সিলেটে বড় ধরনের হামলা হয়েছে। তো তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পরবর্তীতে একটি ঢালাও অভিযানে তাদের কিন্তু একেবারেই। রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শুধু শাহেদ সাবরিনা নয়, তাদের মদতদাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে, নিশ্চিত করা হবে শাস্তি। আর চলমান তদন্ত শেষে দ্রুততম সময়ে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রধান বেনজির আহমেদ। করোনা মহামারীর মধ্যে সাধারণের জীবন নিয়ে যারা ব্যবসা করেছেন তাদের কেউ ছাড় পাবেন না বলেও সতর্ক করেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন আইজিপি। করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও জেকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। শাহেদকে রিমান্ডে নিয়েছে র্যাব, আর রিমান্ড শেষে কারাগারে আছেন সাবরিনা। করোনা কাণ্ডের পর শাহেদের বিরুদ্ধে মামলা হয়েছে 15টি, এর মধ্যে উত্তরা পশ্চিম থানাতেই 13টি, উত্তরা পূর্ব থানায় 1টি, সাতক্ষীরা দেবহাটা থানায় হয়েছে আরও 1টি মামলা, আর সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানাতেই 2টি মামলা। করোনা জালিয়াতি নিয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ জানান, এমন স্পর্শকাতর একটি বিষয়ে যারা প্রতারণা করেছে তাদের খুঁজে বের করছে আইন শৃঙ্খলা বাহিনী। বিচার নিশ্চিতে শাহেদ সাবরিনাদের মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা হবে। এদের বিরুদ্ধে অবস্থান তো স্পষ্ট, আমরা এদেরকে আইডেন্টিফাই করেছি, এদেরকে আমরাই গ্রেফতার করেছি, আমরা আইনের আওতায় এনেছি এবং এদেরকে যাতে করে এদেরকে বিচারের মুখোমুখি হয় সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে মামলাগুলো আমরা চার্জশিট দিয়ে দিব। চলমান তদন্তে শাহেদ সাবরিনার মদতদাতাদেরও খুঁজে বের করা হবে বলে আশ্বস্ত করেছেন আইজিপি। এগুলো হচ্ছে তদন্তের বিষয়, তদন্তে যাদেরকে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে তারা শাস্তি পায় এবং এই ধরনের অপরাধ করতে ভবিষ্যতে সবাই নিবৃত্ত থাকে। করোনার মতো সংক্রামক রোগ নিয়ে প্রতারণা না করার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলছেন, এ প্রশ্নে কাউকেই ছাড় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা ও যমুনার পানি বাড়তে থাকায় ঢাকাসহ মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তবে মেঘনা অববাহিকায় নদ নদীর পানি কমলেও বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। পদ্মা ও যমুনার পানি বাড়ায় ঢাকার পার্শ্ববর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সাভার ও ধামরাইয়ে রাস্তাঘাট ডুবে গিয়ে বেড়েছে জনদুর্ভোগ। বিশুদ্ধ পানির অভাবে বাড়ছে রোগবালাই। ধানের অনেক ক্ষতি হয়ে গেছে, মাছগুলি বাইরে হয়ে গেছে পুকুরের। বিশুদ্ধ পানির খুব সমস্যা, এই জন্য আমাদের পানিবাহিত রোগ হচ্ছে। মানিকগঞ্জ পৌর এলাকার 9টি ওয়ার্ড সহ 7 উপজেলায় পানিবন্দী 31,000 পরিবার। পানিতে ডুবে নষ্ট হচ্ছে 28,000 হেক্টর জমির ফসল। স্পেশাল কোনো বরাদ্দ পাই নাই, আমরা কিছু 100-150 লোকের খাদ্যের জন্য বরাদ্দ পেয়েছি। তো আমরা আশা করি যে খাদ্যের বরাদ্দ ঈদের আগেই সরকার থেকে দেওয়া উচিত। ফরিদপুরে পদ্মার তীব্র স্রোতে ভাঙনের ঝুঁকিতে শহর রক্ষা বেড়িবাঁধ। বন্যা দুর্গত 5 শতাধিক গ্রামের মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে প্রশাসন। মুন্সিগঞ্জের 3 উপজেলার 17 ইউনিয়নে পানিবন্দী শতাধিক গ্রামের মানুষ। দেখা দিয়েছে নদী ভাঙন। আমাদের এই জায়গায় এত পানি হয়েছে যাতে ঘরের ভিতরে থাকো অনেক সমস্যা। তো সরকার কাছে আবেদন যে এই পানির জন্য যে বেড়িবাঁধের ব্যবস্থা করে। মাদারীপুর ও শরীয়তপুরেও বাড়ছে নদী ভাঙন।
যে সমস্ত স্থানে পানি নদী ভাঙন দেখা দিচ্ছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ করার চেষ্টা করছি এবং স্থায়ীভাবে স্থানটিকে রক্ষা করার জন্য আমরা ডিপিপি প্রেরণ করেছি। জামালপুরে বন্যার কবলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের 10 লক্ষাধিক মানুষ। পৌরসভার মধ্যে বারে এরকম পানি, তো দোকান বন্ধ ছাড়া আঙ্গর উপায় নাই। পানির লাগিয়ে গাড়ি চালাতে পারি না, খাওয়াইতে পারি না, কিছু করতে পারি না। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও দিরাই ও জগন্নাথপুরে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনা করতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর তারিকুল ইসলাম আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। স্বাগত তারিকুল ইসলাম। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে এমন একটা পূর্বাভাস দেয়া হচ্ছে। দীর্ঘস্থায়ী হলে সেটা কীরকম হতে পারে এবং যদি এটা 1998 বা 88-র সঙ্গে তুলনা করা হয় তাহলে কীরকম হতে পারে, মানে ওই রকম কোনো বন্যা আশঙ্কা করা হচ্ছে কিনা? এটা জুন থেকে শুরু হচ্ছে, এটা তৃতীয় ধাপে বন্যাটা হচ্ছে এবং এখন যে ফোরকাস্ট সেটা হচ্ছে যে ব্রহ্মপুত্র অববাহিকায় কিন্তু বৃষ্টিপাত এখনো থামছে না এবং সর্বশেষ ফোরকাস্ট হচ্ছে আগামী এক সপ্তাহে প্রায় আরো 500 মিলিমিটার বৃষ্টি হবে। তার মানে কি যে আমাদের অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই বন্যা অব্যাহত থাকবে ব্রহ্মপুত্র অববাহিকায়। আর যেটা আপনি বললেন যে 88-98 সালের মতো হবে কিনা, 88-98 সালের মতো বন্যা হতে হলে আমাদের যেটা কাজ করে যে যখন ব্রহ্মপুত্র এবং গঙ্গা এই দুটা অববাহিকার পানি যখন বা বন্যা যখন একসাথে হয় তখন 98 বা 88 সালের মতো এরকম বড় বন্যা হয়। কিন্তু আমরা যদি দেখি যে এখনো কিন্তু গঙ্গা অববাহিকায় কিন্তু ওইরকম বন্যা হচ্ছে না এবং এখনো হাজং ব্রিজ যেখানে আমরা গঙ্গা নদীর পানি মাপি বা পদ্মা নদী সেখানে কিন্তু পানি এখনো বিপদসীমার বেশ নিচ দিয়ে যাচ্ছে। কাজে আমি মনে করি না যে 88 বা 98 সালের মতো ওইরকম বড় স্কেলে বন্যা হবে। বন্যা ব্যবস্থাপনা আমরা দেখি একটা হচ্ছে বাঁধ নির্মাণ করা হচ্ছে, কিন্তু বাঁধ নির্মাণের সঙ্গে সঙ্গে যদি নদীগুলির যে পলিতে ভরাট হচ্ছে, চর পড়ছে, সেইগুলির ব্যবস্থা না করা হয়, অর্থাৎ পানি বহন করার ক্ষমতা যদি বাড়ানো না হয় তাহলে এটা খুব বেশি কার্যকর হবে কিনা? ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন। দেখেন আমাদের কিন্তু এখন এই বন্যা যে মানুষের যে ক্ষতি হচ্ছে এটা অনেকটা কারণ হচ্ছে যে বাঁধগুলো ভেঙে গেছে। এই বাঁধগুলো যদি আমাদের না ভাঙতো, আমাদের অনেক বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলো যদি না ভাঙতো তাহলে কিন্তু আমাদের অনেক এলাকায় বন্যামুক্ত থাকতো। তাহলে এই বাঁধগুলো কেন ভাঙলো? আপনি যদি খতিয়ে দেখেন যে এই বাঁধগুলো মেরামত করার জন্য আমাদের পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই। কাজে আমরা যদি এই বাঁধকে যদি রক্ষণাবেক্ষণ আমরা না করতে পারি তাহলে কিন্তু এই ধরনের বন্যা আসলে কিন্তু আমরা এই বাঁধগুলো কাজে আসবে না। আমরা বাঁধগুলো বানিয়েছি বন্যা প্রতিরোধ করার জন্য, কিন্তু যখন আমার বন্যা আসে তখন বাঁধগুলো আমার কাজ করছে না। এখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে, আমাকে কিন্তু প্রচুর অর্থ বরাদ্দ দিতে হবে এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমরা সেটা না করবো তখন কিন্তু এই হবে এই বন্যা এইরকম ক্ষয়ক্ষতি হতে থাকবে। আপনি যদি দেখেন যে যমুনার যে রাইট এম্বাঙ্কমেন্ট আমরা বলি যে ব্রহ্মপুত্র রাইট এম্বাঙ্কমেন্ট, সেই কুড়িগ্রাম থেকে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা পর্যন্ত বিস্তৃত 200 কিলোমিটার উপরে লম্বা এম্বাঙ্কমেন্ট, কিন্তু এইটা কিন্তু ফাংশন করেনি, অর্থাৎ অনেক জায়গায় ভেঙে গেছে। কেন ভেঙেছে? এটা রক্ষণাবেক্ষণ করা হয়নি। কেন রক্ষণাবেক্ষণ করা হয়নি? আমাদের বাজেট বরাদ্দ নেই। এই জন্য আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু আমি বাজেট বরাদ্দ দিব না কিন্তু আবার বন্যা মুক্ত চাবো বা ঠিক মতো ফাংশন করবে এটা চাবো, এটা কিন্তু হবে না। আমাদেরকে এই যে বন্যা নিয়ন্ত্রণ যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করার জন্য বাজেট বরাদ্দ দিতে হবে এবং তার জন্য লোকজন বরাদ্দ দিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের লোক সংখ্যা কিন্তু অনেক কমে গেছে, আগে যা ছিল এখন কিন্তু তাদের লোকবল অনেক কম। তাদেরকে লোকবল বাড়াতে হবে, তাদেরকে অর্থ বরাদ্দ দিতে হবে এবং এই অর্থ বরাদ্দ তাদের খরচ করার অনেক স্বাধীনতা দিতে হবে। একটা রক্ষণাবেক্ষণ প্রকল্প যখন তারা নেয় সেটা পাস হতে হতে অনেক সময় লেগে যায়, ততক্ষণে দেখা যায় যে ওই রক্ষণাবেক্ষণের খরচ আরো বেড়ে যায়। এখান থেকে আমাদেরকে বের আসতে হবে। ঢাকায় বন্যার পরিস্থিতি কিরকম দেখছেন? সামনে ঢাকার পরিস্থিতিটা কতটুকু খারাপ হতে পারে? কারণ আমরা দেখেছি যে পূর্বাঞ্চলে এখনো পর্যন্ত বাঁধ নেই। ঢাকার চারিদিকে যে নদীগুলো আছে, উত্তরে হচ্ছে টঙ্গী খাল, দক্ষিণে বুড়িগঙ্গা, পূর্বে বালু নদী এবং পশ্চিমে তুরাগ নদী। 4টা নদীর পানি উৎস হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এখন ব্রহ্মপুত্র নদীতে বন্যা হচ্ছে, এখন সেই কারণে আমাদের এই ঢাকার নদীগুলোর পানি বাড়ছে এবং আজকের সর্বশেষ খবর হচ্ছে যে বালু নদী ডেমরা পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই কারণে ঢাকার পূর্বাঞ্চলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এবং আমরা যদি দেখি ঢাকার পশ্চিমাঞ্চলে কিন্তু আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, যেটাকে আমরা ঢাকা শহর রক্ষা বাঁধ বলি। এ কারণে ঢাকার পশ্চিমাঞ্চলে আমাদের বন্যার ঝুঁকি এই মুহূর্তে নেই, কিন্তু পূর্বাঞ্চলে বন্যা হচ্ছে।
এখান থেকে যদি আমরা এই পূর্বাঞ্চলকে যদি সুরক্ষা দিতে চাই, তাহলে পূর্বাঞ্চলেও একটা বন্যা নিয়ন্ত্রণ বাদ করতে হবে। এবং একটা প্রকল্প কিন্তু সম্ভাব্য সমীক্ষা হয়েছে, যেটা ঢাকা ইস্টার্ন বাইপাস নামে পরিচিত, কিন্তু এই প্রকল্পটা এখনো বাস্তবায়ন শুরু হয়নি। তো আমরা আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ এই প্রকল্পটা বাস্তবায়নের উদ্যোগ নেবেন। ইসলাম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আইসিসি সুপার লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার। 2023 বিশ্বকাপের বাছাই হিসেবে কাজ করবে এই লিগ। আগামী 3 বছরে ঘরে বাইরে মোট 8টি সিরিজ খেলবে প্রতিটি দল। আয়োজক ভারত সহ লিগের সেরা 8 দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এই আয়োজন পছন্দের ফরম্যাটে টাইগারদের চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাদা পোশাকের ক্রিকেটে যোগ করেছে ভিন্ন মাত্রা। খেলা হচ্ছে জমজমাট। লঙ্গার ভার্সনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে সফল আইসিসির এই উদ্যোগ। মার্কাটারি টি-20-র যুগে ওয়ানডে ক্রিকেটও আবেদন হারিয়েছে। দর্শক আগ্রহ উন্মাদনা আরও বৃদ্ধি করতে চালু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ। এই লিগ 2023 বিশ্বকাপের বাছাইও বটে। লড়াইয়ের শুরুটা হচ্ছে 30 জুলাই ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ দিয়ে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 12 দলের সঙ্গে থাকবে 2015-17 মৌসুমের সুপার লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। 4টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে প্রতিটি দল। প্রতি সিরিজে থাকবে 3টি ওয়ানডে। সেখান থেকে নির্ধারণ হয়ে যাবে 2023 বিশ্বকাপের 7 প্রতিনিধি। আয়োজক ভারত ছাড়া সরাসরি বিশ্বকাপে খেলবে এই লিগের সেরা 7 দল। প্রতি জয়ে মিলবে 10 পয়েন্ট। টাই হলে সেটা অর্ধেক হয়ে যাবে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট যোগ হবে না। সরাসরি সুযোগ করতে না পারা 5টি দল বাছাইয়ে খেলবে সহযোগী 5 দলের সঙ্গে। সেখান থেকে বিশ্বকাপের টিকিট পাবে 2 দল। এই লিগ ওয়ানডে ক্রিকেটে যোগ করবে বাড়তি মাত্রা। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা অন্যরকম। এখন র্যাঙ্কিংয়ের সাথে থাকা টিম টাইগার্স পছন্দের ফরম্যাটে ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। 2023 বিশ্বকাপ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মার্চে, কিন্তু করোনার প্রাদুর্ভাবে 2টি টি-20 বিশ্বকাপের সূচিতে এসেছে পরিবর্তন। এ কারণে ওয়ানডে বিশ্বকাপ পিছিয়ে নেওয়া হয়েছে অক্টোবর নভেম্বরে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুশফিক ইমরুল তাসকিনদের অনুশীলন দেখে অনুপ্রেরণা পেয়েছেন। 4 মাস পর হোম অফ ক্রিকেটে ফিরেছেন এনামুল হক বিজয়। প্রথম দিনের অনুশীলন শেষে স্বস্তির কথা জানিয়েছেন। বাসায় অনুশীলন ও মিরপুরে কাজ করার মধ্যে পার্থক্য টের পেয়েছেন এই ওপেনার। বলছেন ঈদের পর টানা অনুশীলন করে ফিরতে চান আগের অবস্থায়। করোনাকালে ঘরে থেকে ফিটনেসের কাজ করতে হয়েছে। 4 দেয়ালের বাইরে যাওয়া মানা বিসিবি থেকে। কোনো রকম ঝুঁকি নেননি কেউ। এনামুল হক বিজয় যেন তার মধ্যেই লড়াই করেছেন করোনা থেকে দূরে থাকা আর নিজেকে ফিট রাখার। স্কিল ঠিকঠাক রাখতে কোচ সারোয়ার ইমরানকে বাসায় ডেকে ব্যাটিংয়ের কাজ করেছেন এই ওপেনার। কিন্তু কতদিন আর মাঠের কাজ বাসায় করা যায়, তাই বিসিবির ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেওয়ার পর যোগ দিয়েছেন বিজয়ও। মুশফিক ইমরুলদের মাঠে ফেরার সাহস জুগিয়েছে। 4 মাস পর ফিরতে পেরে বুঝতে পেরেছেন পরিবর্তনটা। মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় অলমোস্ট 4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। 1 ঘন্টা রানিং আর 40 মিনিট ইনডোরে ব্যাট করার সুযোগ পেয়েছেন বিজয়। ঈদের আগে আরও একদিন অনুশীলন করবেন। ঈদের পর নিয়ম করে মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যাটিং আর ফিটনেসটা ঝালিয়ে নিতে চান। ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াসলি করতে থাকবো। তো বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আগের অবস্থায় ফেরার তাগিদ থেকে অতিরিক্ত 2 দিন মিরপুরে অনুশীলন করবেন ইমরুল কায়েস। ঈদের আগে মঙ্গলবার হবে ব্যক্তিগত অনুশীলনের শেষ দিন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের 18% মানুষ কোনো সংবাদ মাধ্যমে চোখ রাখে না। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। 1350 মানুষের উপর জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা MRDI। গবেষণায় আরও বলা হয়েছে দেশের 24% মানুষের সংবাদবোধ ভালো। বয়স্কদের চেয়ে তরুণদের মধ্যে সংবাদবোধ বেশি। জরিপ বলছে দেশের 2/3 মানুষ ফেক নিউজ অভিজ্ঞতা পেয়েছে। ফেক নিউজের প্রবণতা শহরের চেয়ে গ্রামে বেশি। গবেষণায় উঠে এসেছে মানুষ সংবাদের জন্য টেলিভিশন বেশি ব্যবহার করেন, আর এর সংখ্যা নারীদের মধ্যে বেশি।
করোনা ভাইরাস মহামারীর প্রভাব কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যকে সামনে রেখে এবারের মুদ্রানীতি প্রণয়ন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কর্মসংস্থান সৃষ্টিকে। চাহিদা মেটাতে হবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের, আর ব্যাংকাররা চান ঋণ ফেরত পাওয়ার নিশ্চয়তা বা গ্যারান্টি স্কিমের। দেশে বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এ যাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত অর্থবছর শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর দেয়া মোট ঋণের পরিমাণ 10,97,000 কোটি টাকা। মুদ্রানীতিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 14.8%। এর বিপরীতে ঋণ বেড়েছে মাত্র 8.61%। বেসরকারি খাতের এমন অবস্থার মধ্যে লক্ষ্যের চেয়ে প্রায় দ্বিগুণ ঋণ নিয়েছে সরকার। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব ধরনের ব্যবসার জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যার আওতায় 70,000 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হবে। আর সেজন্য ব্যাংকগুলোতে তারল্য প্রবাহ বাড়াতে বেশ কিছু ছাড়ও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সামনে যা আরও প্রয়োজন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। যেসব জায়গায় কর্মসংস্থান বেশি হয় সেটা তো হলো আপনার ক্ষুদ্র, মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে তারল্যের সংকট আছে, তারল্যের যে চাহিদাটা আছে, সেইটা কিভাবে মেটানো যাবে আগামীতে এই অর্থবছরে, সেটাই মুদ্রানীতির একটা বড় বিষয় এবছরে। কোভিড-19 আর 9% সুদ হার বাস্তবায়নের ফলে বছরের প্রথম 6 মাসে 2/3 ব্যাংকেরই পরিচালন মুনাফা কমেছে। তাই আর্থিক খাতে নগদ অর্থের যোগান বাড়াতে সম্প্রসারণমূলক মুদ্রানীতি চান ব্যাংকাররা। বর্তমান প্রেক্ষাপটে চলতি অর্থবছরের মুদ্রানীতি অবশ্যই সম্প্রসারণমূলক হওয়া উচিত, যাতে করে 2020-21 অর্থবছরে জাতীয় বাজেটের সাথে সঙ্গতিপূর্ণ এবং করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি 5.4% আটকে রেখে 8.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে মুদ্রা সরবরাহ বাড়ানোর প্রাক্কলন করা হবে নতুন মুদ্রানীতিতে। সাধারণত মুদ্রানীতিতে আমরা দুটো দিকে যাই, একদিকে হলো সংকুচন নীতি, আর একটা হলো নর্মাল আমরা যেটা করি। এখন গভর্নমেন্ট যেহেতু বিভিন্ন জাতীয় পলিসি করা হয়েছে, বিভিন্ন প্যাকেজ দেওয়া হচ্ছে করোনা ভাইরাসকে সামনে রেখে, সুতরাং এখন কিন্তু আমাদের একটু হলেও মুদ্রানীতিতে যেতে হচ্ছে, সংকোচন নীতি করা যাচ্ছে না। ইনফ্লেশনটাকে মাথায় রেখেই আমাদের যা যা করার দরকার ঠিক তাই করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই আগামী 1 বছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রাদুর্ভাব না কমতেই নানা ইস্যুতে বিভিন্ন দেশে বিক্ষোভ চাঙ্গা হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী, রাশিয়া, ফিলিপাইন ও ইরাক উত্তাল সরকার বিরোধী আন্দোলনে, আর ইসরায়েলে করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থ বলছে জনগণ। কোথাও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ইরাকে নিহত হয়েছে 2 জন, আহত 21 জন। প্রথমবার হাজারো মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে রাস্তায় নামেন ইসরায়েলি তরুণ নিমরুদ গ্রুস। করোনা মোকাবেলায় ব্যর্থতা আর অর্থনৈতিক সংকটের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান তিনি। সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 2 মাস আগে শুরু হওয়া বিক্ষোভকে আরও উস্কে দেয়। করোনা হলো ম্যাগনিফাইং গ্লাসের মতো, যার কারণে দেশে যা ভুল হয়েছে তা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এমন এক সংকটে চলে এসেছি যখন আমাদের সিদ্ধান্তে পৌঁছানো জরুরি। এমন সরকারের প্রতি কোনো আস্থা নেই, তারা নির্লজ্জ। ফিলিপাইনে করোনার কারণে 10 জনের বেশি জড়ো হওয়ার অনুমতি না থাকলেও নতুন সন্ত্রাস বিরোধী আইন সহ নানা ইস্যুতে রাস্তায় নেমেছে কয়েক হাজার মানুষ। মত প্রকাশের জন্য রাস্তায় নামা ছাড়া কোনো উপায় ছিল না। সরকার যেভাবে নানা ইস্যু সামলাচ্ছে তাতে সন্তুষ্ট নই আমরা। মহামারী ও অর্থনৈতিক সংকটের মধ্যে সন্ত্রাসবাদ, আইন এবং ব্রডকাস্ট নেটওয়ার্ক বন্ধে বেশি মনোযোগী তারা। এতে বাড়ছে বেকারত্ব। সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিয়েছে ইরাকেও। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনাও। করোনা সংক্রমণের কারণে অক্টোবরে শুরু হওয়া বিক্ষোভ থেমে যায়, ছাড়তে হয় রাজপথ। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আবারও চাঙ্গা হয় সরকার বিরোধী আন্দোলন। পুতিনের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে 3 সপ্তাহ ধরে বিক্ষোভ করছে রাশিয়ার খাবারোভস্ক নগরের বাসিন্দারা।
এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।